আজকের আলোচনাটা মানে একটু অন্যরকম। আমরা অর্থের শক্তিকে বোঝার চেষ্টা করব। শুধু তত্ত্বকথা নয়, বরং দেখব স্বপ্ন পূরণের পথে এই শক্তিকে মানে বাস্তবে কিভাবে কাজে লাগানো যায়। ঠিক। আমাদের হাতে আছে অর্থের শক্তি ও স্বপ্ন পূরণের পথ, বইটির কিছু অংশ। সেটাই আমাদের গাইড করবে আর কি। আর আমাদের লক্ষ্যটা বেশ পরিষ্কার, তাই না? টাকা যে শুধু লেনদেনের জিনিস না। হ্যাঁ, একদম। বরং এটা একটা ক্ষমতা, যা দিয়ে নিজের ইচ্ছেগুলোকে মানে আকাঙ্ক্ষাগুলোকে সত্যি করা যায়, সেই দিকটা দেখব। প্রচলিত ধারণার বাইরে গিয়ে অর্থকে একটু নতুন চোখে দেখা। ঠিক। তো বইটাতে রহিম নামে এক সাধারণ ছেলের গল্প আছে, সেখান থেকে শুরু করা যাক। হ্যাঁ, সেটা ভালো হয়। জীবনের নানা স্ট্রাগল, হতাশা, এসবের মধ্যে সে ভাবত কিভাবে এই টাকার চক্কর থেকে বেরিয়ে নিজের স্বপ্নগুলো ছোঁয়া যায়। তার চারপাশের অনেকেই তো মানে শুধু দিন কাটানোর জন্যই বাঁচত। ঠিক, কিন্তু সে চাইতো অন্য কিছু, একটা মুক্তির পথ খুঁজছিল সে। আর এখান থেকেই তো আসল প্রশ্নটা আসে, মানে যেটা নিয়ে আমরা আজ কথা বলবো। হ্যাঁ, অর্থকে শুধু আয় আর খরচের এই চেনা পরিচিত চক্র থেকে বের করে আনা যায় কিভাবে, আর সেটাকে নিজের স্বপ্ন পূরণের একটা হাতিয়ার বানানো যায় কিভাবে, এই ব্যাপারটা নিয়েই আমরা গভীরে যাব। একদম। তাহলে চলুন বইয়ের প্রথম যে আইডিয়াটা সেটা দিয়েই শুরু করি। আচ্ছা। রহিমের এক বন্ধু করিম তাকে একটা কথা বলেছিল। কথাটা বেশ অন্যরকম, প্রথমে হয়তো একটু গোলমেলে লাগতে পারে। কি কথা? যে টাকা শুধু খরচ করার জন্য নয়, এটা একটা শক্তি যা আমাদের হয়ে কাজ করতে পারে। বাহ, ইন্টারেস্টিং তো। হ্যাঁ, কিন্তু রহিম প্রথমে ঠিকের মানেটা ধরতে পারেনি। তার কাছে তো টাকা মানেই ছিল প্রয়োজন মেটানো, দরকারি জিনিস কেনা। একদম। এখানেই করিমের ওই উপমাটা মানে উদাহরণটা খুব দরকারি হয়ে ওঠে। কোনটা? ওই মাছ ধরার। হ্যাঁ, সে বুঝিয়েছিল, ধরুন প্রতিদিন মাছ ধরে শুধু নিজের পেট ভরালে তো তাৎক্ষণিক চাহিদা মিটল। ঠিক। কিন্তু যদি একটু বুদ্ধি করে কয়েকটা মাছ বিক্রি করা যায়, সেই পয়সা জমিয়ে একটা ভালো বড় জাল কেনা যায়, আচ্ছা। তাহলে তো ভবিষ্যতে আরও অনেক বেশি মাছ ধরা যাবে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। এটাই হলো অর্থকে নিজের জন্য কাজে লাগানোর মূল আইডিয়াটা। শুধু ভোগ না করে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা, কৌশল করে ব্যবহার করা। এই কৌশল করে ব্যবহারের প্রথম ধাপ হিসাবেই তো করিম বাজেটের কথা বলেছিল। ঠিক, একটা বাজেট তৈরি করা, মানে কোথায় টাকা আসছে, কোথায় যাচ্ছে, আর কতটা জমানো যাচ্ছে বা জমানো দরকার, হ্যাঁ তার একটা পরিষ্কার হিসেব রাখা। হ্যাঁ, অর্থ ব্যবস্থাপনার একদম গোড়ার কথা এটাই। কিন্তু রহিম এই পরামর্শটা কাজে লাগালো কিভাবে? তার শুরুটা কেমন ছিল? দ্বিধা ছিল নিশ্চয়ই। অবশ্যই ছিল। বইতে যেমন লেখা, ওর মনে অনেক সংশয় ছিল। সামান্য পুঁজি নিয়ে একটা ছোট্ট দোকান শুরু করা, এটা কি ঠিক হবে? সে পারবে তো? এই আত্মবিশ্বাসের অভাবটা তো একটা বড় বাধা, তাই না? অবশ্যই। তবুও সে কিন্তু সাহস করে শুরু করেছিল। আর শুরুর দিকের অভিজ্ঞতা নিশ্চয়ই খুব একটা সহজ ছিল না। একেবারেই না। বইতে বেশ পরিষ্কার করেই বলা আছে, প্রথম কয়েক মাস তো খুবই কঠিন গেছে। যেমন? দোকানে ক্রেতা নেই বললেই চলে, বিক্রি বাট্টা খুবই কম। রহিমের মনে তখন হাজারটা প্রশ্ন। আমি কি ভুল করলাম? আমাকে দিয়ে কি হবে না? এইরকম আর কি। হ্যাঁ, এই হতাশাগুলো আসছিল। এটা শুধু টাকার চাপ ছিল না, মানসিক চাপও ছিল বিরাট। এই কঠিন সময়ে বোধহয় করিমের ওই কথাটা কাজে দিয়েছিল, ধৈর্যের কথাটা। হ্যাঁ, করিম তাকে বারবার মনে করাতো, সফলতা তো আর একদিনে আসে না। তবে এটা শুধু মুখে বলার কথা ছিল না। বইটা আসলে জোর দিচ্ছে যে রহিমের ওই সময়টা শুধু দোকান চালানো ছিল না, ওটা ছিল একটা শেখার প্রক্রিয়া। শেখার প্রক্রিয়া কিরকম? মানে কিভাবে কাস্টমারের সাথে কথা বলতে হয়, কোন জিনিসটা লোকে বেশি চায়, কিভাবে কম টাকায় দোকানটাকে একটু ভালো রাখা যায়, হিসেব রাখা, এই সব কিছু সে কিন্তু ঠেকে ঠেকে শিখছিল। আচ্ছা আচ্ছা। এখানেই আসল ব্যাপারটা। সম্পদ গড়া মানে কিন্তু শুধু টাকা জমানো নয়, এটা দক্ষতা অর্জন করা, অভিজ্ঞতা জমানো আর মনের জোর বাড়ানো, পুরোটা মিলিয়ে একটা জার্নি। আর তার মানে ওই যে হোঁচট খাওয়া, ব্যর্থ হওয়াগুলো, সেগুলো আসলে শেখারই অংশ ছিল। একদম। আর এই শিখতে শিখতে রহিম আস্তে আস্তে বুঝতে পারল যে টাকা আসলে শুধু কাগজ বা মেটাল নয়। হ্যাঁ, এটা সুযোগ তৈরি করার, সম্ভাবনাকে সত্যি করার একটা বিরাট হাতিয়ার। ঠিক। এই উপলব্ধিটা আসার পর তার কাজের ধরনেও পরিবর্তন এলো নিশ্চয়ই। সেটাই তো, যখন সে টাকাকে এভাবে দেখতে শুরু করল, তখন ওর দৃষ্টিভঙ্গিটাই বদলে গেল। কিভাবে?
সে আর শুধু দোকান চালানোর ওই ডেলি রুটিনে আটকে থাকল না, লাভের সামান্য অংশ সে আবার ব্যবসায় খাটাতে শুরু করল। যেমন নতুন মাল আনা বা দোকানটা একটু সাজানো। হ্যাঁ, এরকম। সে বুঝতে পারল এই টাকাটা আসলে ওর হয়ে কাজ করছে, ব্যবসাকে বড় করতে হেল্প করছে। এই মানসিক পরিবর্তনটাই তাহলে আসল, তাই না? আমারও তাই মনে হয়। টাকা তখন আর বোঝা রইল না, বরং মনে হলো যেন সম্ভাবনার দরজা খোলার চাবি। কিন্তু এই বইয়ের অংশে তো শুধু রহিমের গল্পই নেই, আরও অন্য ধরনের পথের কথাও আছে, তাই না? হ্যাঁ, ঠিক। আর্থিক সক্ষমতা অর্জনের যে একটাই পথ নেই, বিভিন্ন পথ থাকতে পারে, সেটারও ইঙ্গিত দেওয়া হয়েছে। যেমন ধরুন শিলার গল্পটা। ও হ্যাঁ, শিলার ব্যাপারটা তো এখনকার সময়ের জন্য খুব প্রাসঙ্গিক। ঠিক। বইতে বলছে সে কোনো বড় ইনভেস্টমেন্ট বা ফ্যান্সি অফিস ছাড়া নিজের ঘরে বসে একটা ল্যাপটপ দিয়ে ডিজিটাল ফ্রিল্যান্সিং শুরু করেছিল। নিজের স্কিল, মানে লেখালেখি বা ডিজাইন বা অন্য কিছু, সেটাকে কাজে লাগিয়ে সে শুধু আয় করেনি, আস্তে আস্তে ফিনান্সিয়াল ফ্রিডমও পেয়েছে। এখানে দেখুন টেকনোলজি কিভাবে আয়ের পুরনো ধারণাগুলো পাল্টে দিচ্ছে। একদম। অফিস বা কারখানার বাইরেও যে নিজের উদ্যোগে নিজের শর্তে আয় করা যায়, শিলার গল্পটা সেটাই দেখাচ্ছে। এটা শুধু নতুন আয়ের পথ না, কাজের স্বাধীনতাও দিচ্ছে। লোকেশন কোনো ব্যাপার না। ঠিক, তবে বইতে এটাও কিন্তু বলা আছে যে ফ্রিল্যান্সিংয়ের শুরুটাও সহজ ছিল না। কাজ পাওয়া, ক্লায়েন্ট ম্যানেজ করা, টাইমলি ডেলিভারি দেওয়া। মানে এখানেও সেই অধ্যবসায় আর পেশাদারিত্বের দরকার হয়েছে। অবশ্যই, পথ হয়তো ভিন্ন, কিন্তু মূল নীতিগুলো একই থাকছে। উদ্যোগ, লেগে থাকা, শেখার ইচ্ছে, এগুলো। হ্যাঁ। শিলার গল্পটা যেমন টেকনোলজি নির্ভর পথের কথা বলল, তেমনি রফিকের গল্পটা আবার আমাদের একদম গ্রামীণ পরিবেশে নিয়ে যায়, তাই না? একদম। রফিকের উদাহরণটা দেখায় যে একেবারে ট্রেডিশনাল ক্ষেত্রেও, মানে পুরনো পেশাগুলোতেও আর্থিক টুলস ঠিকঠাক ব্যবহার করলে কতটা উন্নতি সম্ভব। বইয়ের বর্ণনায় আছে রফিক গ্রামে থাকতেন, কৃষি কাজ করতেন। হ্যাঁ, এবং তিনি ক্ষুদ্র ঋণ ব্যবহার করেছিলেন। মাইক্রো ক্রেডিট, মানে ছোট লোন, যেটা মূলত কম আয়ের মানুষদের ব্যবসা বা অর্থনৈতিক কাজে সাহায্য করার জন্য দেওয়া হয়। ঠিক, এই লোন ব্যবহার করে তিনি তার কৃষি ব্যবসাকে বড় করেছিলেন। এই লোনটা তাকে ঠিক কিভাবে সাহায্য করেছিল, মানে কি করেছিলেন টাকাটা দিয়ে? বইতে হয়তো অত ডিটেলে নেই, কিন্তু আন্দাজ করা যায় হয়তো ভালো বীজ বা সার কিনেছিলেন। অথবা সেচের ব্যবস্থা ভালো করেছিলেন, বা জমি বাড়িয়েছিলেন। উৎপাদন বাড়ানোর সুযোগ করে দিয়েছিল। আর তার ফল? ফল হল শুধু তার নিজের আয় বাড়েনি, তার পুরো পরিবারের জীবনযাত্রার মানও ভালো হয়েছিল। বাচ্চারা হয়তো ভালো স্কুলে যেতে পারল, বাড়িতে কিছু উন্নতি হলো। এটা কিন্তু দারুণ একটা বিষয়। মানে সঠিক সময়ে পাওয়া ফিন্যান্সিয়াল হেল্প, সেটা ছোট আকারের হলেও গ্রামের অর্থনীতিতে আর মানুষের জীবনে কতটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। একদম। তার মানে দাঁড়াচ্ছে, পরিস্থিতি আর সুযোগ অনুযায়ী পথ নানা রকম হতে পারে। কেউ শহরে বসে ল্যাপটপে কাজ করছে, কেউ গ্রামে চাষাবাদ বাড়াচ্ছে, কেউ ছোট দোকান চালাচ্ছে। হ্যাঁ। কিন্তু সবার ক্ষেত্রেই অর্থ একটা ক্যাটালিস্ট বা অনুঘটকের মতো কাজ করছে, যদি তাকে ঠিকভাবে ম্যানেজ করা যায়। আর এখানেই চলে আসে মাইন্ডসেট আর অ্যাকশনের প্রশ্নটা, মানে মানসিকতা আর কাজের ব্যাপারটা। বইটা কিন্তু শুধু গল্প শুনিয়েই থামছে না, পাঠককে কিছু জরুরি প্রশ্ন নিজেকে করতে বলছে। কিরকম প্রশ্ন? যেমন, আমি কি রোজ একটু হলেও জমাচ্ছি? ভবিষ্যতের জন্য কোনো ছোটখাটো ইনভেস্টমেন্ট শুরু করেছি কি? আমি কি নতুন কিছু শেখার বা আয়ের পথ খোঁজার চেষ্টা করছি? আমার খরচের ধরনটা কি ঠিক আছে? মানে আমার লং টার্ম গোলের সাথে কি সেটা মেলে? এই প্রশ্নগুলো তো আসলে আয়নার মতো, নিজেদের আর্থিক অভ্যাসগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ঠিক তাই, আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা বুঝতে সাহায্য করে। আর এই প্রশ্নগুলো নিয়ে ভাবলেই বোধহয় মানসিকতার পরিবর্তনটা শুরু হয়। সেটাই তো সবচেয়ে জরুরি। টাকাকে শুধু খরচের জিনিস হিসেবে না দেখে তাকে একটা কন্ট্রোল করার মতো শক্তি হিসেবে দেখা। এই দৃষ্টিভঙ্গির বদলটাই কিন্তু খেলা ঘুরিয়ে দেয়। মানে বইয়ের মূল কথাটা এটাই। আমার তো তাই মনে হয়েছে, যখন একজন মানুষ টাকাকে নিয়ন্ত্রণ করতে শেখে, সে আসলে নিজের জীবনের বা ভাগ্যের একটা বড় অংশকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পায়। সে আর পরিস্থিতির দাসে পরিণত হয় না, চালক হয়ে ওঠে। একদম। আর এই নিয়ন্ত্রণটা পাওয়ার জন্য যে প্রথমেই বিরাট কিছু করতে হবে তা নয়। না না, একেবারেই না। বইটা বারবার ছোট ছোট কনসিস্টেন্ট স্টেপের ওপর জোর দেয়। রহিম, শিলা, রফিক সবার গল্পেই তো আমরা দেখি শুরুটা ছিল খুব ছোট। হ্যাঁ, আজকের দিনে হয়তো শুধু নিজের খরচের একটা হিসেব টুকে রাখা, অথবা অপ্রয়োজনীয় একটা খরচ বাদ দেওয়া, 10 টাকা হলেও জমানো শুরু করা।
কিংবা ধরুন অনলাইনে কোনো একটা নতুন স্কিল শেখার জন্য রোজ আধ ঘন্টা সময় দেওয়া। এই আপাত দৃষ্টিতে ছোট কাজগুলোই কিন্তু জমে জমে বড় পরিবর্তন আনে। সময় লাগে কিন্তু পরিবর্তন আসে। কিন্তু এই ছোট পদক্ষেপগুলো নেওয়ার জন্যেও কয়েকটা জিনিস খুব দরকার। বইতেও সেগুলোর ইঙ্গিত আছে। কি কি? প্রথমত বিশ্বাস, নিজের ওপর, নিজের লক্ষ্যের ওপর। দ্বিতীয়ত শেখার ইচ্ছে, কারণ দুনিয়া পাল্টাচ্ছে, সুযোগও পাল্টাচ্ছে, তাই থেমে থাকলে তো হবে না। ঠিক। আর তৃতীয়ত ধৈর্য, কারণ ভালো জিনিস হতে সময় লাগে, ইনস্ট্যান্ট তো কিছু হয় না। বিশ্বাস, শেখার ইচ্ছে আর ধৈর্য। হ্যাঁ, এই তিনটে গুণ যখন একসাথে কাজ করে তখন ওই ছোট ছোট পদক্ষেপগুলোই আস্তে আস্তে বড় লক্ষ্যের দিকে নিয়ে যায়। এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন তুলে ধরে। এই গুণগুলো যেমন ধৈর্য বা শেখার ইচ্ছা, এগুলো কি মানুষের মধ্যে আগে থেকেই থাকে নাকি এগুলো অর্জন করা যায়? বইটা হয়তো এর সরাসরি উত্তর দেয় না, কিন্তু প্রশ্নটা আমাদের ভাবার জন্য রেখে যায়। নিজেদের নিয়ে ভাবার জন্য। একদম। বইটা তো পথ দেখাচ্ছে, কিছু উদাহরণ দিচ্ছে, কিন্তু আসল কাজটা তো নিজেকেই করতে হবে, তাই না? নিজের পরিস্থিতি বুঝে পথ বের করতে হবে, নিজের মতো করে প্ল্যান সাজাতে হবে। ঠিক। তাহলে আজকের এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, এর থেকে মূল নির্যাসটা কি বেরোলো, মানে বটম লাইনটা কি? আমার মনে হয় সবচেয়ে বড় কথাটা হলো অর্থ আসলে নিজে ভালো না খারাপও না, এটা একটা শক্তি, একটা টুল। হ্যাঁ। এই শক্তিকে যদি আমরা বুঝে শুনে প্ল্যান করে ব্যবহার করতে শিখি, তাহলে এটা আমাদের স্বপ্নগুলোকে সত্যি করার পথে দারুণভাবে সাহায্য করতে পারে। কিন্তু এর জন্য লক্ষ্য ঠিক করতে হবে, ছোট ছোট পদক্ষেপে এগোতে হবে, আর হোঁচট খেলেও হাল ছাড়া যাবে না। লেগে থাকতে হবে। শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে, মাটিতে পা রেখে কাজ করতে হবে। আর সবচেয়ে জরুরি হলো ওই নিয়ন্ত্রণের ব্যাপারটা, তাই না? হ্যাঁ, বইটা বারবার এটাই বলছে, টাকার দাস না হয়ে টাকার প্রভু হতে হবে। মানে টাকা যেন আমাদের জীবনকে না চালায়, আমরাই যেন টাকাকে চালাই আমাদের লক্ষ্যের দিকে। একদম। আজকের আলোচনা থেকে যদি একটাই জিনিস কেউ মনে রাখতে চায়, তবে সেটা হলো নিজের আর্থিক জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া। আর সেই নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপটা কি হতে পারে, সেটাই হয়তো সবার আগে ভাবা উচিত। ঠিক। আজকের এই আলোচনা শোনার পর এমন একটা খুব ছোট কিন্তু বাস্তবসম্মত আর্থিক পদক্ষেপ কি হতে পারে যা সত্যি আজ বা কালকের মধ্যেই নেওয়া যায়? একদম ছোট কিছু। হ্যাঁ, হতে পারে সেটা গত সপ্তাহের খরচের একটা লিস্ট করা, কোথায় অপ্রয়োজনীয় খরচ হলো সেটা দেখা, অথবা কোনো একটা অনলাইন কোর্সের সিলেবাসটা শুধু একবার চোখ বোলানো। কিংবা ধরুন কাল থেকে প্রতিদিন 10 টাকা করে একটা আলাদা কৌটো জমানোর সিদ্ধান্ত নেওয়া। একদম। সামান্য হলেও শুরু করা, এমন কিছু করা যা কন্ট্রোলের পাল্লাটাকে খুব অল্প হলেও নিজের দিকে একটু ভারী করে। এই প্রথম ছোট্ট পদক্ষেপটা কি হবে? সেই ভাবনাটাই না হয় আজকের আলোচনার শেষে আমাদের সাথে থাকুক। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।